হোম অফ ক্রিকেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সময় স্পোর্টসের ফেসবুক পাতায় আমি মাহবুব রিমন। চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ স্বপ্নের যেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিনি বিশ্বকাপ, সেই বিশ্বকাপের জন্য আজ বাংলাদেশের দল ঘোষণা করা হবে। জানেন যে আজই কিন্তু সেই দল ঘোষণার ডেডলাইন, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে আজই দল পাঠাতে হবে এবং সেই 15 সদস্যের বহরে কারা থাকছেন কারা থাকছেন না সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছিল। বিশেষ করে দুটো নাম আলোচনায় ছিল, টাইগার দুই কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান। জানেন যে সবশেষ যে এনসিএল টি20 ফরম্যাটে, সেই এনসিএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল, যেখানে তার একটা দুর্দান্ত ইনিংস ছিল এবং তারপরে তিনি বিপিএল খেলছেন। নির্বাচকরা আসলে যেহেতু ওপেনিং স্লটে বাংলাদেশের অনেক দিন ধরে একটা সমস্যা রয়েছে, নির্বাচকরা আসলে চাইছিলেন তামিম ইকবাল খান শেষ পর্যন্ত তিনি খেলুক, কিন্তু যেহেতু আসলে কলটা শেষ পর্যন্ত তামিম ইকবালের এবং তিনি কিন্তু সে কলটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু নয়, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর খেলতে চাচ্ছেন না। অর্থাৎ তামিমের চ্যাপ্টার যখন শেষ হয়ে গেছে তখনই সামনে এসেছে সাকিব আল হাসান অধ্যায়। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর থেকে কিন্তু সাকিব আল হাসানের ইস্যুটা দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন হয়েছিল এবং শেষ পর্যন্ত সাকিব আল হাসানের ভবিষ্যৎকে এটা নিয়েও অনেক জলঘোলা হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টটা তিনি খেলতে চেয়েছিলেন মিরপুরে, সে ম্যাচটাও তিনি খেলতে পারেননি নানা কারণেই। এরপরে আসলে হঠাৎ করে যেন বিনা মেঘে বজ্রপাত, 17 বছরের বেশি তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, কখনোই তার বিরুদ্ধে যে অভিযোগ আসেনি সেই অভিযোগটা এসেছে এবং সেটি হচ্ছে গিয়ে তার বোলিং নিষেধাজ্ঞা। এবং সেই বোলিং নিষেধাজ্ঞায় কিন্তু তিনি 2 দফা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ইংল্যান্ডে কাউন্ট্রির হয়ে খেলার সময় তার যে বোলিংয়ের যে অ্যাকশনের ত্রুটি ধরা পড়েছিল, তারপরে তিনি 2টো পরীক্ষা দিয়েছিলেন এবং সেই 2টো পরীক্ষায় কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তার মানে সাকিব আল হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না মোটামুটি নিশ্চিত। যদিও শুধু বোলার নয়, ব্যাটসম্যান হিসেবেও সাকিব আল হাসানের দলকে দেওয়ার অনেক কিছু রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন আসলে সাকিব আল হাসান অনেকদিন ধরে, অর্থাৎ সবশেষ যে 2000 ভারত বিশ্বকাপ হয়েছিল, সে ভারত বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানের একটা চোখের অস্বস্তি ছিল এবং বাস্তবতা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটেও রান নেই অনেকদিন ধরে, যে কারণে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ। অর্থাৎ যে দুটো বিগ নাম ছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, সেই অধ্যায় কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, যে কারণে নির্বাচকদের দল দেওয়ার যে একটা জটিলতা, সেই জটিলতা বলাই বাহুল্য কিছুটা হলেও নিরসন হয়েছে এবং সম্ভাব্য যে স্কোয়াড, সেই স্কোয়াডই কিন্তু হয়তো আজ ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, এছাড়াও হান্নান সরকার এবং রাজ্জাক, এই 3 জনের যে নির্বাচক প্যানেল, তারাই হয়তো বা 12টা 30 মিনিট, অর্থাৎ সব যদি ঠিক থাকে আর 35 মিনিট পরে বাংলাদেশের যে মিনি বিশ্বকাপ খ্যাত স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেই ট্রফির সবশেষ আসরে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল, সেই ট্রফির জন্য দল ঘোষণা করা হবে। দর্শক, ক্যাপশন যেমনটা দেখতে পাচ্ছেন, মিরপুরে ফিসফাস শেষ মুহূর্তে থাকবেন কিনা লিটন কুমার দাস, যদ্দূর আমরা জানতে পেরেছি হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির এই বহরে লিটন কুমার দাস থাকছেন না, এটাই বড় নিউজ। যদিও গেল কয়েকদিন ধরে আসলে চাউর হচ্ছিল, জানেন যে লিটন দীর্ঘ সময় ধরে লিটনের ব্যাটে রান নেই এবং লিটন কুমার দাসকে যদি শেষ পর্যন্ত না নেওয়া হয়, অর্থাৎ 15 সদস্যের বহরে, সেক্ষেত্রে আসলে কেমন হতে পারে দলটা সে সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা দেওয়া যায়। টপ অর্ডারে কিন্তু একটা স্লট নিয়ে খুব বেশি আলোচনা করা হচ্ছে, তানজিদ তামিম, যদিও আমরা জানতে পেরেছি যেহেতু লিটন কুমার দাস উইকেট কিপিং করেন এবং মুশফিকুর রহিমের কিন্তু একটা সমস্যা রয়েছে হাতে, আমরা দেখেছি যে তিনি বিপিএলে তিনি কিপিং করছেন না, যে কারণে নাজমুল হোসেন শান্তকে কিন্তু কিপিং করতে হয়েছে। অর্থাৎ বরিশালের যে ব্যাকআপ কিপার হিসাবে নাজমুল হোসেন শান্ত আসলে উইকেট কিপিং করেছেন। লিটন কুমার দাসকে যদি শেষ পর্যন্ত না নেওয়া হয়, তাহলে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে 3 জনের নাম রয়েছে, অর্থাৎ নুরুল হাসান সোহান, নিশ্চয়ই দর্শকদের মনে আছে বিপিএলের সবশেষ ম্যাচে রংপুরের কি অবিশ্বাস্য একটা কীর্তি না তিনি করেছেন, সেই নুরুল হাসান সোহান আলোচনায় আছেন এনামুল হক বিজয়। আরও একটি নাম কিন্তু আলোচনায় রয়েছেন, সেটি হচ্ছে গিয়ে জাকির, যদিও জাকিরের সম্ভাবনা খুব ক্ষীণ এবং আমরা যদিও জানতে পেরেছি নুরুল হাসান সোহান কিংবা এনামুল হক বিজয় শেষ পর্যন্ত হয়তোবা সম্ভাব্য যে বহর, সে বহরে নাও থাকতে পারেন। তাহলে আসলে স্কোয়াডটা কেমন হতে পারে? আমরা যদি টপ অর্ডারের কথা বলি, সৌম্য সরকার দলের এখন যে অবস্থা, তিনি অটো চয়েস বলাই যায়, সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত, আমাদের কাছে একটা সম্ভাব্য একটা খসড়া স্কোয়াড রয়েছে, নাজমুল হোসেন শান্ত যিনি অধিনায়ক, ওপেনিং স্লটে সৌম্য সরকার এবং 3 নম্বর পজিশন অর্থাৎ তানজিদ তামিম নাকি এনামুল হক বিজয়, এটা নিয়ে আসলে নির্বাচকদের কিছুটা ভাবনা রয়েছে। এই যদি টপ অর্ডার হয়, তবে মিডল অর্ডারের নামগুলো কিন্তু প্রত্যাশিত, অর্থাৎ মুশফিকুর রহিম তিনি থাকছেন, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি থাকছেন, তাওহিদ হৃদয় তিনি থাকছেন এবং জাকের আলী অনেক দুর্দান্ত ফর্মে রয়েছেন। আপনি সাদা বল কিংবা লাল বল, অর্থাৎ টেস্ট, ওয়ানডে, টি20 ফর্মেটে কিন্তু জাকের আলী অনেক দুর্দান্ত ফর্মে রয়েছেন। জাকের আলী অনেকও যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে থাকছেন সেটাও কিন্তু মোটামুটি নিশ্চিত এবং তাদের সঙ্গে মেহেদি হাসান মিরাজ,
বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব আল হাসান বলা হয় যাকে ব্যাটে এবং বলে মেহেদী হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার, আপনি তাকে টপ অর্ডারও খেলাতে পারেন, আপনি তাকে মিডল অর্ডারও খেলাতে পারেন, লোয়ার মিডল অর্ডার, এমনকি টেলেন্ডার, যে কোনো জায়গায় মেহেদী হাসান মিরাজ কিন্তু দারুণভাবে সেট হয়ে যায়। মেহেদী হাসান মিরাজও কিন্তু এই দলে থাকছেন এবং মেহেদী হাসান মিরাজ যেহেতু সাকিব আল হাসান থাকছেন না সেহেতু কিন্তু দুইজন স্পিনারকে এ দলে নিতেই হবে। এবং আমরা যদ্দূর জানতে পেরেছি রিশাদ, যিনি কিনা গেল বছর বাংলাদেশ যে 30টা টি-20 খেলেছে সবগুলো টি-20 তিনি খেলেছেন একমাত্র ক্রিকেটার হিসেবে, সেই রিশাদ তিনি থাকছেন। আরও একটি স্লট নিয়ে খুব আলোচনা হয়েছিল যে নাসুম আহমেদ নাকি তাইজুল ইসলাম, সেক্ষেত্রে আসলে নাসুমেই বাজি নির্বাচকদের এবং সবশেষ যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, সেই সিরিজে নাসুম আহমেদ নিজের মুনশিয়ানা প্রমাণ করেছেন। এবং নাসুম আহমেদ সম্পর্কে আরও একটা ইতিবাচক বিষয় হচ্ছে গিয়ে তিনি খুব ইকোনমিক্যাল বল করেন। তিনি হয়তো তেমনটা উইকেট টেকার বোলার নয়, তবে তিনি খুবই ইকোনমিক্যাল বল করেন এবং এখন আসলে টি-20 ধুমধারাক্কার যুগে এবং টি-10 তো চলে এসেছে, রান কিন্তু একটা ফ্যাক্টর এবং ডট বল একটা অনেক বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য যে নাসুম আহমেদই হয়তোবা এই দলে জায়গা করে নিচ্ছেন। এবং 5 জন পেসার, অর্থাৎ 5 জন পেসার, যেহেতু পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে খেলা, দুবাইয়ের কন্ডিশন, পাকিস্তানের কন্ডিশন সব কিছু মিলে 5 জন পেসার এই দলে থাকবেন। সে 5 জন পেসার আসলে কে? তাসকিন আহমেদ দলের অটো চয়েস, হাসান মাহমুদ নিজেকে প্রমাণ করছেন দারুণভাবে, সব ধরনের ফরম্যাটে তিনি দারুণ কার্যকর। হাসান মাহমুদ, নাসুম আহমেদ, তানজিম সাকিব, এই জনের কথা বলাই যায়, তানজিম সাকিব। এবং আরেকজন টাইগারদের স্পিড গান নাহিদ রানা, সাম্প্রতিক সময়ে যাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেই নাহিদ রানা। এবং সবশেষ যে নামটা, অর্থাৎ 15 সদস্যের যে বহর, সে বহরের সবশেষ নামটা মুস্তাফিজুর রহমান। এই আসলে বাংলাদেশ দলের সম্ভাব্য দল। আবারও আমরা একটু রিক্যাপ করতে চাই। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ তামিম অথবা এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। এর বাইরে আরও একটি নাম নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে শেখ মেহেদী হাসান। একটু আগে বলছিলাম নাসুমের বেলায় যে এখন আসলে ক্রিকেটের সংখ্যাটাই বদলে গেছে। শেখ মেহেদী কিন্তু খুব বেশি ইকোনমিক্যাল বল করেন এবং তার চেয়ে বড় বিষয় তিনি কিন্তু উইকেট টেকার। শেখ মেহেদীকে নিয়েও খুব আলোচনা হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি মূল স্কোয়াডে না থাকলেও শেখ মেহেদীকে কিন্তু স্ট্যান্ড বাই রাখা হতে পারে। এছাড়াও স্ট্যান্ড বাইতে রাখা হতে পারে শরীফুলকে। জানেন যে 2022-এর কথা বলি, 2023-এর যদি কথা বলি, বাংলাদেশের হয়ে অন্যতম সেরা বলার ছিলেন শরীফুল। সেই শরীফুল কিন্তু 2024-এ এসে অনেকটাই খেই হারিয়েছেন। এবং আমরা যদি জানতে পেরেছি শরীফুল কিন্তু এমনকি বিপিএলও কিন্তু তিনি নিজের মুনশিয়ানা প্রমাণ করতে পারছেন না। সেই শরীফুল কিন্তু হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে বাদ পড়ছেন এবং তাকে স্ট্যান্ড বাই দলে রাখা হতে পারে। এছাড়াও স্ট্যান্ড বাই দলে একটু আগে বলছিলাম যে উইকেট কিপার হিসেবে যেহেতু লিটন কুমার দাস হয়তোবা থাকছেন না, সেহেতু হয়তো উইকেট কিপার হিসেবে এনামুল হক বিজয় যদি মূল স্কোয়াডে না থাকেন তিনি স্ট্যান্ড বাই দলে থাকবেন এবং নুরুল হাসান সোহানও স্ট্যান্ড বাই দলে থাকবেন। আসলে আলোচনা সমালোচনা অনেক হচ্ছে, বিশেষ করে লিটন কুমার দাসের কথা বারবার ঘুরে ফিরে আসছে। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার তাকে বলা হচ্ছিল, কিন্তু অর্ধযুগের বেশি হয়েছে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে লিটন কিন্তু তেমন ধারাবাহিক নন। এবং যে কারণেই কিন্তু লিটন কুমার দাস সবশেষ বিপিএলের সবশেষ ম্যাচটায় তার একটা 50 রানের ইনিংস ছিল, 50 রানের ঊর্ধ্ব ইনিংস ছিল। কিন্তু এর আগে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যদি বলি যে রঙিন পোশাকের ক্রিকেটে লিটন কুমার দাস কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, যদিও তার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-20-তে হোয়াইট ওয়াশ করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যাটে যেহেতু রান নিয়ে এবং একটা কথা বলা হয় যে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসটাই মূল আসল, এবং যে কারণে হয়তোবা নির্বাচকরা লিটনকে একটা বিরতি দিতে পারেন। তবে এই একটা নাম নিয়েই খুব বেশি আলোচনা হচ্ছে। আর শেষ পর্যন্ত আসলে 12:30 নাগাদ যখন লিপু হান্নান রাজাকে নির্বাচক প্যানেল স্কোয়াডটা ঘোষণা করবেন, তারপরে কিন্তু আমরা আসলে সম্ভাব্য জানিয়ে দিতে পারবো কি হবে। গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে একটা তীব্র উৎকণ্ঠার মধ্যে দিয়ে এখানে তারা রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। এবং দর্শক, আপনারা আসলে সময় সংবাদের সঙ্গে থাকুন, আমরা যথারীতি এবং যত দ্রুত সম্ভব এবং সাথে সাথে আপনাদেরকে সেই নামটা ঘোষণা করে দেবো এবং সেই নামটা আপনাদেরকে জানাবো। তো এই ছিল আপাতত মিরপুর থেকে আমার কাছে সবশেষ। যখনই স্কোয়াড ঘোষণা করা হবে ঠিক তখনই সময় সংবাদ এবং সময় সংবাদের যে ফেসবুক এবং ইউটিউবের পর্দায় এবং টেলিভিশনের পর্দায় এবং ফেসবুক এবং ইউটিউবের পাতায় আপনারা তা দেখতে পারবেন। আপাতত এই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমার কাছে দল ঘোষণার সবশেষ আপডেট।